নতুন বিমানটা শুধু পানিতে নামতে পারে, আন্ডার ক্যারেজ লাগানো নেই, ডাঙায় নামতে পারবে না উভচরটার মতো। ওটা চেয়েও বড়, 8 সিট, ভাড়াটে যাত্রী বহনের জন্যে তৈরি হয়েছে। ফলে ককপিট আর যাত্রীদের কেবিন আলাদা করে ফেলা হয়েছে মাঝখানে হালকা দেওয়াল দিয়ে। ছোট একটা দরজা আছে, পাল্লার ওপর দিকে কাঁচ লাগানো, ওখান দিয়ে ককপিট দেখা যায়। ইচ্ছে করলে দরজা খুলে যাত্রীরা যোগাযোগ করতে পারে পাইলটের সঙ্গে। খুব পুরনো ডিজাইন। এমনিতে ওই জিনিস কিছুতেই নিত না অমর, কিন্তু এখন এটাই যে পেয়েছে, ভাগ্য নেহায়েত ভালোই বলতে হবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। দ্বীপটা কোথায় হতে পারে আন্দাজ করে কোর্স ঠিক করলো অমর। প্লেনের নাক ঘোরালো সেদিকে, কিশোরের দিকে ফিরল। হাল ধরতে পারবে? মাথা কাত করল কিশোর। দেখিয়ে দিলে পারবো। পারবে, সহজ। উভচরটা দেখা যায় কিনা চোখ রেখো। আমার খুব ভালো মতোই চেনে দ্বীপটা। উভচরটাকে কোনো দ্বীপের কাছে দেখলে বুঝতে হবে ওই দ্বীপটাই খুঁজছি। হ্যাঁ, তারপর নেমে পড়ব। ওরা দেখে ফেললে? যাতে না দেখে সেভাবেই থাকতে হবে। 10 মাইল লম্বা দ্বীপ, তার মানে দ্বীপটা খুব ছোট না। ওরা যেদিকে নামবে তার উল্টো দিকে বা অন্য কোনো দিকে অন্য কোথাও নামবো আমরা। সঙ্গে রাইফেল বন্দুক কিচ্ছু নেই। খালি হাতে 4-4টে খুনে ডাকাতের সঙ্গে লাগতে গেলে মরব। আগে থেকে ভেবে লাভ নেই, যখন যা হয় দেখা যাবে। আকাশে থাকতেই যদি আমাদের দেখে ফেলে? বিড়বিড় করল কিশোর, নিজেকেই প্রশ্ন করল যেন। দেখলে কি হবে? প্যান আমেরিকানের ছাপ্পড় মারা ফ্লাইং বোট অনেক আছে। আমরাই এসেছি জানছে কিভাবে? হ্যাঁ, তাও ঠিক। আমাকে প্লেন চালাতে হবে কেন? আপনি কোথায় যাচ্ছেন? আরে, খেতে টেতে হবে না? নাড়ি ভুঁড়ি শুদ্ধ হজম হয়ে গেল। যাও, তুমি খেয়ে এসো, তারপর আমি যাব। আপনিই যান। প্লেন চালানোর কথাই উত্তেজিত হয়ে উঠেছে কিশোর। শুকনো কিছু থাকলে পাঠিয়ে দেবেন এখানেই। কিশোরের দিকে তাকিয়ে মনে মনে হাসল ওমর। এসো, এখানে এসে বসো। পাইলটের সিট ছেড়ে দিল সে। কিভাবে হাল ধরতে হবে কিশোরকে দেখিয়ে দিল ওমর। বলল, বলো তো গতিবেগ কত? কত উপর দিয়ে যাচ্ছি? মিটার দেখে বলল কিশোর, 140 মাইল, 8000 ফুট। হ্যাঁ, ঘন্টা খানেকের মধ্যেই দ্বীপটা চোখে পড়ার কথা। বড় বেশি স্লো। নাক কুঁচকালো ওমর। এসব গরুর গাড়ি চালিয়ে মজা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। যেভাবে বললাম ধরে থেকো, অন্য কিছু নাড়াচাড়া করবে না। অসুবিধে দেখলেই ডাক দেবে আমাকে। আচ্ছা। সামনের দিকে চেয়ে বলল কিশোর, যেন পুরো দস্তুর পাইলট সে। মুচকি হেসে দরজা খুলে কেবিনে এসে ঢুকল ওমর। তাকে দেখে হাসল বব। ভুরু কুঁচকে গেল মুসার। আপনি? প্লেন কিশোর চালাচ্ছে। হাসছে ওমর। কি লাফ দিয়ে উঠল মুসা। কাঁধ চেপে তাকে বসিয়ে দিল ওমর। একবারে খাবার নিয়ে যাও ওর জন্য। এত তাড়াহুড়োর মধ্যেও অনেক করেছে হোসবার্গ, তার প্রতি কৃতজ্ঞতা বোধ করল ওমর। বেশ বড় সড়ো একটি পাউরুটি, আধশের খানেক পনির, স্লাইস করে ভাজা গরুর মাংস, আর এক কাঁদি কলা রাখা আছে 2 সারি সিটের মাঝখানে। সাংঘাতিক কিছু নয়, কিন্তু তাদের যা অবস্থা, এই রাজার ভোজ এখন। গোটা 2 কলা। বসতে বসতে বলল ওমর, দিয়ে এসো কিশোরকে। ছোট পকেট ছুরি বের করে এক টুকরো পনির কেটে নিয়ে কামড় বসালো। সেই সঙ্গে হাত বাড়িয়ে রুটি ছিঁড়ে নিল বড় এক টুকরো। খাও, তুমিও খাও, ববকে বলল। কিশোর প্লেন চালাচ্ছে, এমন একটা আশ্চর্য খবর শুনে এক মুহূর্ত দেরি করল না মুসা।
এক টানে কলা ছিঁড়ে নিয়ে প্রায় ছুটে চলে গেল। মোহরটা বাঁচাতে পেরেছেন, বলল বব, সেজন্যে ধন্যবাদ। ওহো, ভুলেই গেছিলাম। পকেটে হাত ঢোকালো ওমর। এই যে নাও, বলে মোহরটা বের করে বাড়িয়ে ধরল। নিতে গেল বব। ঠিক এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটল। সাঁ করে কোনাকুনি অনেকখানি উঠে গেল বিমান, যেন ঊর্ধ্বমুখী বায়ুস্রোতের টানে। তারপরই পাথরের মতো সোজা পড়ল নিচে। প্রায় 200 ফুট নেমে প্রচণ্ড ঝাঁকুনি খেল। এগিয়ে চলল আবার। সিট থেকে শূন্যে উঠে পড়ল ওমরের শরীর। ধপ করে পড়ল আবার সিটে। হাতের রুটি আলগাভাবে ধরা ছিল। ছুটে উড়ে চলে গেল একদিকে। ববেরও একই অবস্থা। ফিরে আসছিল মুসা, ছিটকে গিয়ে বাড়ি খেলো দেয়ালে। মেঝেতে গড়াগড়ি খেলো। অবশেষে হাঁচড়ে পাঁচড়ে উঠে বসলো কোনো মতে। হাঁটু ভাঙা দয়ের মতো অবস্থা। খাইছে, আল্লাহ রে, হলো কি? পেট চেপে ধরেছে বব। সর্বনাশ! জোরে জোরে শ্বাস নিল সে। মনে হলো নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। ওই রকম আরেকবার হলেই গেছি। উঠে পড়েছে ওমর। ছুটে গেল ককপিটের দরজার কাছে। ভেতরে উঁকি দিয়ে জিজ্ঞেস করল, কি হলো? বিমূঢ় ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। জানি না। যন্ত্রপাতি কোনোটা নাড়াচাড়া করেছ? কিচ্ছু না, খালি একটা কলা ছুলতে যাচ্ছিলাম, অমনি। মেঘের ভেতরে ঢুকেছিলে? মেঘ কোথায়? চিহ্নই নেই। আমি তো ভাবছিলাম কিছু একটা করেছেন কেবিনে, তাতে কোনোভাবে কন্ট্রোল এফেক্ট করেছে। না, খাচ্ছিলাম আর ববের মোহরটা দিতে যাচ্ছিলাম। কি? ঝট করে ফিরে তাকালো কিশোর। আরে ওই ডাবলুনটা। মনে হচ্ছে সত্যিই জিনের আসর আছে ওটাতে। জিনের আসর? এসব তো বিশ্বাস করি না, কিন্তু তোমাদের মুখেই তো মোহরটার গল্প শুনলাম। যখন যার কাছে যাচ্ছে তারই ক্ষতি করে বসছে। আমি এখনো বিশ্বাস করি না। আমিও না, কিন্তু যা যা ঘটেছে সব খতিয়ে দেখো না। প্রথমে জলদস্যুর জাহাজটার কথাই ধরো। ববের বাবার চিঠি পড়ে বোঝা যায় কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল ওটাই। ওটার ক্যাপ্টেন মরেছে রহস্যজনকভাবে। তার সামনে টেবিলে ছিল এই মোহর। কিম এটা হাতে তুলে নিতে না নিতে মরল হ্যামারের ছুরি খেয়ে। ববের বাবা মরল। তারপর দেখো, যে নাবিককে দিয়ে চিঠি আর মোহর পাঠিয়েছিল, সেই নাবিক যে জাহাজে উঠেছিল তার কি অবস্থা হলো। বারবার দুর্ঘটনায় পড়ল। হ্যামার ওটা ধরেই আছাড় খেল বরিসের হাতে। বব ওটা পকেটে নিয়ে হোটেল থেকে বেরোতে না বেরোতেই পড়তে যাচ্ছিল ট্রাকের তলায়। তারপর চড়লে তোমরা ট্যাক্সিতে। ড্রাইভার উল্টোপাল্টা ব্যবহার শুরু করলো, গুঁতো লাগিয়ে দিল আরেক গাড়ির সঙ্গে। অ্যালেন কিনি মরল গুলি খেয়ে। তারপর প্লেনটা হঠাৎ এমন করে উঠল। থামল ওমর। চুপ করে রইল এক মুহূর্ত। তারপর বলল, কেমন রহস্যময় না? দেখো, কুসংস্কার নেই আমার, কিন্তু এতগুলো ঘটনার কি ব্যাখ্যা? একটা ব্যাপার বোধহয় অস্বীকার করবে না। দুর্ভাগ্য বলে একটা কথা আছে। কোনো কোনো জিনিসে যেন লেপ্টে থাকে সেই দুর্ভাগ্য। মোহরটার ব্যাপারও হয়তো তাই। আবার চুপ করল সে। আচ্ছা, ববকে বলি না মোহরটা ফেলে দিক। কত আর দাম? এমন একটা অলক্ষণে জিনিস রেখে কি হবে? অযথা ঝুঁকি। আমি খেয়ে আসি। আবার কেবিনে ফিরে এলো ওমর। টেবিলের ওপর কলার খোসার স্তূপ বানিয়ে ফেলেছে বব আর মুসা। কি হয়েছিল? ওমরকে জিজ্ঞেস করলো মুসা। উল্টো পাল্টা টিপ মেরেছে নাকি? উহু, কোমর ভেঙে দিয়েছে আমার। আরেকটা কলা ছিঁড়ে নিল সে। কিশোর কিছুই করেনি। আগের সিটটায় বসে পড়ল ওমর। আরেক টুকরো রুটি ছিঁড়ে নিল।
কিশোর কিছু করেনি। কলার খোসা ছাড়াতে ছাড়াতে হাত থেমে গেল মুসার। তাহলে? বুঝতে পারছি না। বোধহয় ডাঙা, ডাঙা দেখা যাচ্ছে। ককপিট থেকে কিশোরের চিৎকার শোনা গেল, ওমর ভাই, জলদি আসুন। দেখে এসো তো, মুসাকে বলল ওমর। খাওয়া ছেড়ে আবার উঠতে রাজি না। দেখে এলো মুসা। চিবাতে চিবাতে সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো ওমর। ডাঙা কিনা ঠিক বোঝা যাচ্ছে না, বলল মুসা। দিগন্তের কাছে কি যেন, ঝড় হতে পারে। হাতের রুটি আর পনির দ্রুত শেষ করল ওমর। ছোট হয়ে আসা কাঁদি থেকে একটা কলা ছিঁড়ে নিয়ে উঠল। ককপিটে ফিরে জিজ্ঞেস করল, কি ব্যাপার? উইন্ডশিল্ডের ভেতর দিয়ে দূরে তাকিয়ে আছে কিশোর, গম্ভীর। ওটা কি? এগিয়ে এলো ওমর। তীক্ষ্ণ চোখে দেখল দূরের জিনিসটা। কলাটা পকেটে রেখে দিয়ে বলল, বুঝতে পারছি না, কিন্তু লক্ষণ বিশেষ ভালো মনে হচ্ছে না। ঝড়ের এলাকা, যখন তখন হারিকেন আঘাত হানে। সে এক ভয়ঙ্কর ব্যাপার। যাও, ওঠো, জলদি কিছু মুখে দিয়ে নাও। সবাইকে তৈরি থাকতে বলো, ঝড়ই আসছে বোধহয়। কিশোরের খালি করে দেয়া পাইলট সিটে বসে পড়ল সে। দিগন্তে দৃষ্টি স্থির। মাইল বিশেক দূরে চকচকে ইস্পাত রঙা সমতল সাগর। সেটা থেকে ধীরে ধীরে গজিয়ে উঠছে যেন সপ্তমীর চাঁদ, আকাশের দ্বীপটা। মাঝখান থেকে চোখা হয়ে উঠে গেছে পাহাড় চূড়া। ওটার আশেপাশে আরও কয়েকটা দ্বীপ রহস্যময় নীল মহাশূন্যে যেন ভেসে রয়েছে। তারও পরে গাঢ় নীল একটা বেগুনি মেখলা যেন দিগন্ত ঢেকে দিচ্ছে দ্রুত, খুব দ্রুত। যেন একটা অদৃশ্য হাত প্রকাণ্ড এক নীল চাদর নামিয়ে দিচ্ছে মস্ত এক গম্বুজের ওপর থেকে। ঠোঁটে ঠোঁট চেপে বসেছে ওমর। ঝড়ই, সন্দেহ নেই আর। কি করবে এখন? আরো ওপরে উঠে ঝড়ের ওপর দিয়ে বেরিয়ে চলে যাবে, নাকি ঝড় আঘাত হানার আগেই দ্বীপে নামার চেষ্টা করবে? ঝড়টা কত উঁচু অনুমান করা কঠিন। তার চেয়ে দ্বীপে নেমে নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নেয়ার চেষ্টা করাই তো ভালো। সিদ্ধান্ত নিয়ে আর দেরি করল না। থ্রোটল খুলে দিল পুরোপুরি। জয়স্টিকটা সামনে ঠেলে দিলে যতখানি যায়, ইঞ্জিনের শক্তি নিংড়ে গতিবেগ যা আছে সব বের করে নিতে চায়। দরজায় দেখা দিল কিশোর। কি হয়েছে? ভয়ানক বিপদ আসছে, বিড়বিড় করল ওমর। ঝড়কে ছাড়িয়ে যেতে পারবো না। পেট্রোল যা আছে কুলোবে বলে মনে হয় না। এসে পড়ার আগেই দ্বীপে নামতে হবে। ঝড় যেদিক থেকে আসছে, দ্বীপে তার উল্টো দিকে কোনো একটা খাঁড়ি টাড়ি পেয়ে গেলে সুবিধে। উদ্বিগ্ন দেখালো কিশোরকে, মুখ থমথমে। এগিয়ে আসা ঝড়ের দিকে চেয়ে রয়েছে। এমন দৃশ্য জীবনে দেখিনি। ভয়ঙ্কর। গতি 100 মাইলের কম না। ওমরের গলা কাঁপছে। পালকের মতো উড়িয়ে নিয়ে যাবে প্লেন। মুসা আর ববকে মেঝেই শুয়ে পড়তে বলো। দ্বীপে পৌঁছতে পারবো? আশা করছি। 1000 ফুট ওপর দিয়ে উড়ে চলেছে এখন প্লেন। ইচ্ছে করেই নামিয়ে এনেছে অমর। সুবিধে হবে ভাবছে। গর্জন শুরু হয়েছে সাগরের। ঘুম ভেঙে জেগে উঠছে যেন বিশাল দৈত্য। ঢেউ তো নেই, ব্যাপার কি? উঠবে, বলল ওমর। পাহাড়ের সমান এক একটা। তার আগেই দ্বীপে। আরে আরে, গায়ে এসে পড়বে নাকি? হঠাৎ চেঁচিয়ে উঠল কিশোর। বিমানের নাক সামান্য সরিয়ে দিল ওমর। বড় একটা অ্যালবাট্রেস উড়ে আসছে দ্রুত। ছড়ানো ডানা, থিরথির করে কাঁপছে পালক। বাঘের তাড়া খেয়ে ছুটে পালাচ্ছে যেন কোনো হরিণ শিশু। অবাক কাণ্ড তো। ভুরু কুঁচকে গেছে কিশোরের।
প্লেনটা দেখতে পাচ্ছে না নাকি? বিমানের নাক আরেকটু সরালো অমর, কিন্তু জেদ ধরেছে যেন পাখিটা, ধাক্কা লাগাবেই। ওটাও ঘুরে গেল খানিকটা, বাতাসের ধাক্কা সামলাতে না পেরে ঝটকা দিয়ে ওপরে উঠে গেল আরও, সাঁ করে ছুটে এলো। চেষ্টা করেও বাঁচাতে পারল না অমর। দুহাতে মুখ ঢাকল কিশোর, ঝট করে মাথা নুইয়ে ফেলল, যেন তার গায়ে এসে পড়বে পাখিটা। কড়মড় মরাত করে বিচিত্র শব্দ হলো। প্রায় সঙ্গে সঙ্গেই থেমে গেল ইঞ্জিনের আওয়াজ। ফ্যাকাশে মুখ তুলে চাইল কিশোর, হায় হায়, বাঁয়ের প্রোপেলারটা গেছে। জবাব দিল না অমর, হাত দিয়ে মুখের রক্ত মুছছে। উঠে দাঁড়িয়ে কাত হয়ে ভালো মতো দেখল কিশোর, বাঁয়ের প্রোপেলারের পাখাগুলো নেই, শুধু দণ্ডটা দেখা যাচ্ছে নগ্ন। বাঁ পাশের উইন্ড স্ক্রিন ভেঙে চুরচুর, গর্তটায় ঠেস আটকে রয়েছে রক্তাক্ত পালকের একটা বোঝা। ইস! শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো সে। আবার প্রাণ ফিরে পেল ইঞ্জিন। এক ইঞ্জিনে চলবে? খসখসে হয়ে গেছে কিশোরের গলা। সঙ্গে সঙ্গে জবাব দিল না অমর। উত্তেজনার মুহূর্তে দুটো ইঞ্জিনই বন্ধ করে দিয়েছিল, একটা চালু হয়েছে। উদ্বিগ্ন চোখে সে তাকিয়ে রয়েছে দ্বীপটার দিকে। কালো একটা চাদর দ্রুত এগিয়ে আসছে, উঠে আসছে মাথার ওপর। তার ওপাশে ঢাকা পড়ে গেছে সূর্য। সাগর যেন চকচকে একটা আয়না। হঠাৎ সাগরে কাঁপন উঠল। সাদা পানির কণা ছিটিয়ে স্যাঁত করে তীব্র গতিতে ছুটে গেল বাতাস পানি ছুঁয়ে। ভীষণভাবে দুলে উঠল বিমান। এসে গেছে। শক্ত হাতে জয়স্টিক চেপে ধরল অমর। দ্বীপের অবস্থা দেখছ? সেদিকেই চেয়ে রয়েছে কিশোর, হাঁ হয়ে গেছে মুখ। বাতাসের প্রচণ্ড ঝাপটায় একবার এদিক একবার ওদিকে কাত হচ্ছে দ্বীপের গাছপালা। অজানা এক দানব যেন যন্ত্রণায় দোমড়াচ্ছে মোচড়াচ্ছে শরীর। নারকেল আর অন্যান্য গাছের ডাল পাতা ছিঁড়ে পাক খেতে খেতে উঠে যাচ্ছে ওপরে। জয়স্টিকটাকে ঠেলে ধরে রেখেছে অমর, চোখ অস্থির, নামার জায়গা খুঁজছে। দ্বীপের ধার ঘেঁষে থাকা প্রবাল প্রাচীর ডুবে গেছে এখন রাশি রাশি সাদা ফেনার তলায়। বিমানের ওপর আঘাত হানল হারিকেন। আহত মুরগির মতো কেঁপে উঠল ফ্লাইং বোট। সাঁই করে ঘুরে গেল আধ পাক। আবার ওটার নাক ঘোরালো অমর, অনেক পরিশ্রম করে। পরক্ষণেই ডাইভ দিল বিমান নিয়ে। প্রায় খাড়া হয়ে নামতে শুরু করলো বিমান। কাঁপছে, দুলছে, দোমড়াচ্ছে জীবন্ত প্রাণীর মতো। এগিয়ে যাচ্ছে দ্বীপের ছোট্ট ল্যাগুনের দিকে। মিটারে কাঁটা শো করছে 140, অথচ যে হারে এগোচ্ছে, গতিবেগ 30-40-এর বেশি না। তার মানে বাতাসের গতি 100-র ওপরে। ভয়ঙ্কর গতিবেগ। এর সঙ্গে লড়াই করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ফ্লাইং বোট প্রবাল প্রাচীরের দিকে। প্রাচীর চোখে পড়ছে না, তার জায়গায় ফুঁসছে সাদা পানি, ফেনা ছিটাচ্ছে ফোয়ারার মতো। পারবো বলেই থেমে গেল কিশোর। তার অসমাপ্ত কথার জবাব দিতেই যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল বাকি ইঞ্জিনটাও। চোয়াল কঠিন হয়ে গেছে অমরের। দাঁতে দাঁত চেপে দুহাতে জয়স্টিকটা ঠেলে ধরে রেখেছে। ল্যান্ড করবে কি করে তাই ভাবছে। সাগরের যা অবস্থা, 5 মিনিটও টিকবে না, ডাঙায় নামবে। সাঁতরাতে হবে। ঝড়ের শব্দ ছাপিয়ে বলল অমর, ল্যান্ড করাতে পারবো না। যেখানেই গুঁতো খাক গুঁড়ো হয়ে যাবে। ভেতরে থাকলে মরবো। লাফ দিতে হবে তার আগেই। ওদের রেডি হতে বলোগে। প্লেনটা বাঁচানো যাচ্ছে না। আরে দূর প্লেন,
যান বাঁচানোর চেষ্টা করো এখন, যাও, জলদি যাও। কিশোরকে বলল বটে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওমর, শেষ মুহূর্তের আগে সে লাফ দেবে না। একটা উঁচু জায়গা এখন লক্ষ্য তার, ওখানটাতেই উঠছে না ঢেউ। কিন্তু ওখানে কি পৌঁছতে পারবে? মনে হয় না। 100 ফুট ওপরে রয়েছে প্লেন, প্রতি 1 গজ এগোতে গিয়ে 1 গজ করে নামছে। এ হারে, না, অসম্ভব। কিন্তু হাল ছাড়ল না সে। সবাই এসে ঢুকলো ককপিটে, গা ঘেঁষাঘেঁষি করে, সাঁতরানোর জন্যে তৈরি। চেঁচিয়ে আদেশ দিল ওমর, রেডি, রেডি। একসঙ্গে জবাব দিল 3 কিশোর। বব, যাও। দ্বিধা করছে বব, পানি ছুঁই ছুঁই করছে বিমান। আর কয়েক গজ এগোতে পারলেই পৌঁছে যাবে জায়গা মতো। জলদি, আবার চেঁচিয়ে উঠল ওমর, ডানা ধরে ঝুলে পড়ো, কুইক। ওমরের উদ্দেশ্য বুঝতে পারল বব। বাঁ দিকের দরজা খুলে নেমে এলো ডানার ওপর, হাত পা কাঁপছে। ঠিক এই সময় প্রচণ্ড বাতাস এসে ঝাপটা মারল বিমানের গায়ে। সাঁই করে ঘুরে গেল বিমানটা, দুলে উঠল ভীষণভাবে। পিছিয়ে এলো অনেকখানি। দরজার ধার থেকে হাত ছুটে গেল ববের। ডানা আঁকড়ে ধরে থাকার ব্যর্থ চেষ্টা করল, পারল না। পিছলে চলে এলো ডগার কাছে। আবার আঘাত হানল বাতাস, আবার ঝাঁকিয়ে দিল বিমানকে। দীর্ঘ একটা মুহূর্ত বাতাসে ঝুলে রইল যেন বব। আবছাভাবে দেখছে, তীব্র গতিতে তার দিকে যেন উঠে আসছে ফেনা মেশানো পানির ঘূর্ণিপাক। পরক্ষণেই গাঢ় নীল এক নতুন পৃথিবী গিলে নিল তাকে। অজানা এক ভয়াবহ দানব যেন টেনে নামিয়ে নিয়ে চলল, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়। গাঢ় নীল রং হালকা হতে শুরু করল, তার মাঝে ঝিলমিল করছে সাদা আলোর ফুটকি। বুঝতে পারছে বব, ডুবে মরতে যাচ্ছে সে। বাতাসের জন্য আকুলি বিকুলি করছে ফুসফুস, ফেটে যেতে চাইছে। ভেসে উঠুক বা না উঠুক, আর শ্বাস না টেনে পারবে না সে। দম নেয়ার জন্যে হা করল। ঠিক ওই মুহূর্তে নীল রং হঠাৎ সরে গিয়ে চোখের সামনে ভেসে উঠল দিনের আলো। বড় বড় টানে বুক ভরে নিঃশ্বাস নিল সে। বুক ভরে টেনে নিল সে ভেজা বাতাস। কোথায় আছে বোঝার আগে, সাঁতরানোর কথা ভাবার আগেই নিচ থেকে আবার টান মারল তাকে অজানা দানবটা। আবার ডুবে গেল সে গাঢ় নীল জগতে। হাত পা ছুঁড়তে শুরু করেছে, কিন্তু কোনো লাভ হলো না। শক্তি ফুরিয়ে আসছে। লড়াই করার চেয়ে গা ঢেলে দেয়া অনেক সহজ, অনেক আরামদায়ক হবে মনে হচ্ছে তার কাছে। আবার নিচ থেকে ঠেলতে শুরু করলো দানবটা। আবার বাতাসে ভেসে উঠল ববের মাথা। দম নিল জোরে জোরে, ঘাড় ফিরিয়ে আশেপাশে তাকালো। কঠিন একটা কিছু খুঁজছে সে আঁকড়ে ধরার জন্যে। ফেনার মাঝে একটা নারকেলের ডাল চোখে পড়ল। প্রাণপণে হাত পা ছুঁড়ে এগোতে গেল ওটার দিকে, কিন্তু 3 হাত যেতে না যেতে আবার টান মারল তাকে অদৃশ্য দানবটা। আবার ফিরে এলো সেই নীল দুনিয়ায়। বজ্রের গর্জনের মতো ভারী একটানা শব্দ কানে বাজছে। অসহ্য হয়ে উঠছে শব্দটা, আর সইতে পারছে না। ঠিক এই সময় হাতে লাগলো কঠিন কিছু। খামচে ধরতে গেল, কিন্তু ধরে রাখতে পারল না। তারপর হঠাৎ করেই দূর হয়ে গেল নীল রং, শব্দও চলে গেছে। তীরে উপুড় হয়ে পড়ে আছে সে। ঢেউয়ের টানে হড়হড় করে নেমে যাচ্ছে আলগা বালি আর নুড়ি। সেই সঙ্গে সেও নামছে পিছলে। থাবা মেরে একটা পাথর ধরে আটকে থাকতে চাইল। হাঁফাচ্ছে বব। পলকের জন্যে ফিরে তাকালো একবার, আটকে উঠল। আরেকটা আসছে। মাথায়
সাদাটে সবুজ ফেনার মুকুট পরে ভীমবেগে ধেয়ে আসছে ঢেউয়ের আরেকটা পাহাড়। দুর্বল পায়ে দাঁড়ানোর চেষ্টা করল বব কোনো মতে। ইস, কোনোভাবে যদি উঠে যাওয়া যেত আর একটু উপরে। জানে পারবে না, তবু চেষ্টার ত্রুটি করল না বব। কয়েক হাজার অজগরের মতো ফুঁসতে ফুঁসতে আসছে ঢেউটা। এলো, চলে গেল তার ওপর দিয়ে। উপুড় হয়ে শুয়ে পড়ে বালি আর পাথর খামচে ধরে আটকে থাকতে চাইল সে। প্রচণ্ড শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। এক ঝটকায় তার হাত ছুটিয়ে নিল দানবটা, টেনে নিয়ে চলল। আবার নীল জগতে প্রবেশ করল সে। দ্রুত গাঢ় হচ্ছে রং, বেগুনি হয়ে গেল দেখতে দেখতে, কালচে, কালো, তার মাঝে নানা রঙের ফুটকি। কানে বাজছে হাজারো ঢাক আর মন্দিরার শব্দ। অসীম অতলে নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে অদৃশ্য দানব। অনেক ওপরের প্লেন থেকে ঝাঁপ দিয়েছে যেন বব। পড়ছে তো পড়ছেই, এই পতনের যেন আর শেষ নেই। অনুভূতিটা খারাপ না, বরং কেমন একটা আরাম। কিন্তু এই নামা শেষ হচ্ছে না কেন? আর পারছে না সে। যা খুশি ঘটে যাক, ঘটে যাক যা ঘটার, আর সে তোয়াক্কা করে না। নীরবতার জগতে নেমে এলো সে। শব্দ নেই এখানে। তলার মাটি রকেট গতিতে উঠে আসছে তার সঙ্গে মিলিত হওয়ার জন্যে। প্রচণ্ড ধাক্কা খেল বব। চোখের সামনে জ্বলে উঠল যেন রক্ত লাল আগুন। বোম ফাটল বুঝি? ববকে ফ্যানার নিচে হারিয়ে যেতে দেখল ওমর, কিন্তু কোনো সাহায্যই করতে পারল না। বিমান সামলাতেই হিমশিম খাচ্ছে। ভাবছে বব তাদের 2-1 মিনিট আগে গেল, এই যা, ওদেরও একই পরিণতি ঘটবে। পানিতে ডুবে মরবে ববেরই মতো। ছাই হয়ে গেছে ওমরের চেহারা। কিশোরের দিকে চেয়ে চেঁচিয়ে বলল, লাফ দাও। বলেই সামনের পাথুরের চূড়াটাতে নামার জন্যে ডাইভ দিল বিমান নিয়ে। পৌঁছতে পারল না অল্পের জন্যে। চূড়ার কয়েক গজ আগে পড়ে গেল বিমান পানিতে। কিন্তু পানিতে পড়ার ধাক্কা যতটা লাগলো, ডাঙায় পড়লেও বোধহয় তার চেয়ে বেশি লাগতো না। গোড়া থেকে ছিঁড়ে খসে এলো ডানা। নাকটা বাঁকা চোরা হয়ে গেল এমনভাবে যেন জুতো দিয়ে মাড়িয়ে দেয়া হয়েছে ডিমের খোসা। কিশোরের আগে লাফ দিল মুসা, পড়ল একটা পাথরের ওপর, কিন্তু থাকতে পারল না। পিচ্ছিল শ্যাওলায় ঢাকা পাথর। পিছলে নেমে এলো পানিতে। পরক্ষণেই ঢেউ ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল তাকে আবার পাথরের ওপর। কিশোর লাফ দিল মুসার পরপরই। পাথরটার কাছাকাছি পড়ল। ঢেউ তাকেও ছুঁড়ে দিল। কিভাবে জানি মুসার একটা বাড়ানো হাত ধরে ফেলল সে, বলতে পারবে না। পাথরে উপুড় হয়ে শুয়ে পড়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে মুসা। অন্য হাত দিয়ে পেঁচিয়ে ধরল কিশোরের হাত। বড় জোর 1 কি 2 সেকেন্ডেই ঘটে গেল এতগুলো ঘটনা। ককপিট থেকে বেরিয়ে দরজার কাছে পৌঁছতে পারল না অমর। তার আগেই ঢেউ টেনে 20 গজ দূরে নিয়ে এলো বিমানটাকে। ঢেউয়ের পর ঢেউ ভাঙছে। পানির প্রচণ্ড তাথই নাচের মাঝে পড়ে সাংঘাতিকভাবে নাকানি চোবানি খাচ্ছে বিমান। এখন বেরোলে নির্ঘাত মৃত্যু। কি করবে? বেশি ভাবনা চিন্তার সময় নেই। এক টানে জামা কাপড় খুলে ফেলে দরজার কাছে দাঁড়িয়ে চৌকাঠের ওপরের অংশ খামচে ধরল। সুযোগ এলেই, মানে বিমানটা আবার তীরের কাছাকাছি গেলেই দেবে লাফ। কিন্তু ওমরের দুর্ভাগ্য, পেল না বিমান। যেন তাকে নিয়ে খেলা করার জন্যেই হঠাৎ থেমে গেল ঝড়। ঢেউ যে একবার এগোচ্ছিল একবার পিছাচ্ছিল, সেটা অনেক কমে এলো। বাতাসের গতি এখনো অনেক, কিন্তু ঢেউয়ের উথাল পাথাল অবস্থা
কমে যাচ্ছে, পানি নেমে যাচ্ছে দ্রুত, সেই সঙ্গে টেনে নামিয়ে তীর থেকে সরিয়ে নিচ্ছে বিমানটাকে দূর থেকে দূরে। অসহায় চোখে চেয়ে চেয়ে দেখছে ওমর, কিন্তু কিছুই করার নেই। নেমে যাচ্ছে বিমানটি হড় হড় করে, গিয়ে পড়বে নেমে আসা পানিতে। যেখানে ভীম বেগে আঘাত হানছে ধেয়ে আসা ঢেউ, সেখানে চোখের পলকে গুঁড়িয়ে যাবে বিমান ওখানে গিয়ে পড়লে। নিরাপদেই আছে এখন কিশোর আর মুসা। পাথরটার ধারে দাঁড়িয়ে দেখছে ফ্লাইং বোট আর সেই সঙ্গে ওমরের পরিণতি। ওরা ধরেই নিয়েছে বাঁচতে পারবে না বিমান। ঢেউ যেভাবে ওটাকে নিয়ে লোফালোফি করছে, আর কয় মিনিট টিকবে কে জানে। ভেতরে নিশ্চয়ই পানি ঢুকেছে, কারণ ডুবতে শুরু করেছে ইতিমধ্যেই। দ্রুত সরে যাচ্ছে দূরে। পাথরের ওপাশ থেকে বেরিয়ে অনুসরণ করে চলল দুইজনে, কিন্তু একটা জায়গায় এসে আর দেখা গেল না বিমানটাকে। পাহাড়ের ওপাশে চলে গেছে, চোখের আড়ালে এখন। পাশে সরে পিছিয়ে অনেকভাবে দেখার চেষ্টা করল ওরা। চকিতের জন্যে আরেকবার দেখা গেল বিমানটা। একটুখানি সরে এসেই ঝটকা দিয়ে চলে গেল আড়ালে। ওইটুকু সময়ের মাঝেই দেখা গেল ওমরকে অসহায় ভঙ্গিতে দরজার ধার আঁকড়ে ধরে রয়েছে। কিছু একটা করা দরকার, চেঁচিয়ে উঠল মুসা। একেবারে খালি গা, কোমরে ইলাস্টিক লাগানো খাটো পাজামা শুধু পরনে, ছোট করে ছাঁটা কোঁকড়া চুল লেপ্টে রয়েছে মাথার সঙ্গে, যেন খুলিতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে কেউ। কাঁধের কাছে কেটে গেছে, বোধহয় চোখা পাথরে খোঁচা লেগে। পানির সঙ্গে রক্ত মিশে হালকা লাল ধারায় গড়িয়ে নামছে গা বেয়ে। ডান পা সামান্য পাকা করে রেখেছে কিশোর। ব্যথা, কিন্তু মানসিক অবস্থা এমন, কেন ব্যথা করছে দেখার কথাও ভাবছে না। টেনে নিয়ে যাচ্ছে ওকে স্রোত। গলা কাঁপছে তার। চলো তো দেখি, দেখা যায় কিনা। কিভাবে? বলল মুসা। কোনো পথই নেই। ববেরও যে কি হলো, বোধহয় নেই। কিছুই করতে পারলাম না ওর জন্যে। এসো দেখি ওমর ভাইয়ের কি হলো। কিন্তু কিভাবে? ওগুলো পেরোতে হবে। আঙুল তুলে ডানে দেখালো কিশোর। ওই জঙ্গল। ভুরু কুঁচকে মুসা তাকালো পাহাড়ের গায়ে জঙ্গলের দিকে। প্রায় খাড়া ঢাল, ঘন হয়ে জন্মেছে গাছপালা। মাথা নুইয়ে যেন ঝুলে রয়েছে। ধার দিয়ে ঘুরে যাওয়ার তো প্রশ্নই আসে না। জঙ্গলের ভেতর দিয়েও যাওয়া যাবে না। যেতেই হবে, দৃঢ় কণ্ঠে বলল গোয়েন্দা প্রধান। কিনার দিয়ে ঘুরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো ওরা প্রথমে। পারল না। খাড়া পিচ্ছিল পাড়, নিচে পানি। শেষে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াই স্থির করল। বৃষ্টিতে ভিজে সাংঘাতিক পিচ্ছিল হয়ে আছে মাটি, তার উপর খাড়া ঢাল। বারবার আছাড় খেল। বেরিয়ে থাকা শেকড়ের চোখা মাথা, কাঁটালতা আর ধারালো নুড়িতে পা কাটল কয়েক জায়গায়। কিন্তু এতই উত্তেজিত হয়ে রয়েছে, ব্যথা টেরই পেল না। লিয়ানা লতায় বারবার জড়িয়ে যাচ্ছে পা। বারদুই হোঁচট খেয়ে পড়ল কিশোর। হাত ধরে তাকে টেনে তুলল মুসা। বলেছে বটে পারবে না, কিন্তু কিশোরের আগে মুসাই চূড়ায় উঠল। পরিষ্কার দেখা যাচ্ছে সাগর। রক্তশূন্য হয়ে গেল তার মুখ সহসা। হাত তুলে বলে উঠল, দেখো দেখো। কণ্ঠ খসখসে, হাত কাঁপছে থরথর করে। কিশোরও দেখল। কিছু বলার নেই। কি বলবে? মর্মান্তিক দৃশ্য। প্রায় মাইল খানেক দূরে ঢেউয়ে এখনো দুলছে ফ্লাইং বোটের ধ্বংসাবশেষ। পিঠটা একবার ডুবছে, একবার ভাসছে। ওমরকে দেখা যাচ্ছে না কোথাও। কয়েক মিনিট নীরবে একইভাবে দাঁড়িয়ে রইল ওরা।
চেয়ে রয়েছে ভাঙা বিমানের দিকে। দীর্ঘশ্বাস ফেলল কিশোর। নিচের ঠোঁটে দাঁত বসিয়ে দিল মুসা। বিড়বিড় করল, গেল। ধপ করে ওখানেই বসে পড়ে দুহাতে মাথা চেপে ধরল। আরও 2-3 মিনিট নীরব রইল দুজন। আশা ছাড়তে পারছে না কিশোর। চেয়ে রয়েছে ঢেউয়ের দিকে, সাদা ফেনার দিকে। তীক্ষ্ণ চোখে আতি পাতি করে খুঁজছে ঢেউয়ের প্রতিটি ভাঁজ, ভাঙন, খাঁজ। না, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। বিষণ্ণ কণ্ঠে বলল সে, চলো খুঁজে দেখি ববকে পাওয়া যায় কিনা। কোন দিকে যাব? চলো এদিকে, একদিক দেখিয়ে বলল কিশোর। পেছনে গিয়ে আর লাভ কি, ওদিক থেকে তো এলামই। জঙ্গলের ভেতর দিয়ে নামতে শুরু করলো ওরা। পথ নেই, ঘন জঙ্গল। বেশি অসুবিধে করছে লিয়ানা লতা, খালি জড়িয়ে যায় গায়ে পায়ে। ওসব সরিয়ে পথ করে নামতে হচ্ছে। কোন দিকে যাচ্ছে খেয়াল রাখতে পারছে না, কেয়ারও করছে না বিশেষ। নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। একদিকে বেরোলেই হলো। যেদিকেই যাক, আগে পরে সৈকতে বেরোতে পারবেই। বালিতে ঢাকা সৈকতে বেরোলো ওরা। প্রায় একই সঙ্গে চোখে পড়ল দুটো জিনিস। একটা সিঁড়ি, হতভাগ্য ফ্লাইং বোটের ছোট্ট সিঁড়ি। বালিতে পানির ধার ঘেঁষে পড়ে আছে। আরেকটা জিনিস পানি আর বালির মিলনস্থলে, ঢেউয়ের ধাক্কায় ধীরে ধীরে দুলছে। দ্রুত এগোলো ওরা ওই দ্বিতীয় জিনিসটার দিকে। ববের জ্যাকেট, বলল কিশোর। বলার দরকার ছিল না, মুসাও চিনতে পেরেছে। পানিতে ভিজে ফুলে রয়েছে পোশাকটা। ঢেউই কোনোভাবে এনে ফেলেছে তীরের কাছে। নিচু হয়ে জ্যাকেটটা তুলল মুসা। চেয়ে রইল এক দৃষ্টিতে। এটা নিয়ে কি করবে যেন বুঝতে পারছে না। ফেলে দিতে মন চাইছে। হাতে ঝুলিয়ে উঠে এলো কয়েক পা। হঠাৎ ওটার পকেট থেকে টুপ করে কিছু একটা পড়ল সাদা বালিতে। সোনার মোহর, ডাবলুন। জিনিসটা কুড়িয়ে নিল মুসা। তালুতে নিয়ে চেয়ে রইল বিমূঢ়ের মতো। অভিশপ্ত, ভারী গলায় বলল, যেখানে যার হাতে যাচ্ছে তারই সর্বনাশ করে ছাড়ছে। চুপ করে রইল কিশোর। এই অভিশাপ আর সঙ্গে নয়। তীক্ষ্ণ হয়ে গেছে মুসার কণ্ঠ। হাত ঘুরিয়ে সাগরে ছুঁড়ে ফেলতে গিয়েই থমকে গেল। একটা শব্দ, রাইফেলের গুলির মতো। আরে, শব্দটা যেদিক থেকে এসেছে সেদিকে তাকালো কিশোর। সৈকতের শেষ মাথা দেখা যাচ্ছে না। আওয়াজটা ওদিক থেকে এসেছে বলেই মনে হলো। ওমর ভাই হতে পারে না, আনমনে বিড়বিড় করল কিশোর। রাইফেল নেই তার কাছে। বব তো নয়ই। তাহলে নিশ্চয়ই জনবসতি আছে দ্বীপে। গ্রাম বা ছোটখাটো শহর আছে। দোকানপাটও নিশ্চয়ই আছে। ঝট করে মুসার দিকে ফিরল সে। ফেলো না, হাত নাড়ল। মোহরটা ফেলো না, কাজে লাগবে। বিক্রি করে খাবার কিনতে পারবো, কাপড়ও দরকার। চলো দেখি। ওরা দ্রুত এগোলো। কিশোরের কষ্ট হচ্ছে। ডান পায়ের গোড়ালি ফুলে উঠেছে, মচকে গেছে বোঝাই যায়। একটা ডাল দিয়ে লাঠির মতো বানিয়ে নিয়েছে সে। ওটাতে ভর দিয়ে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। যা ভেবেছিল তার চেয়ে দূরে সৈকতের শেষ মাথা। 2 মাইল তো হবেই। আধ ঘন্টা লেগে গেল ওখানে পৌঁছুতে। অন্ধকার ঘনিয়ে আসছে তখন। খুব ধীরে মোড় নিয়েছে এখানে পাহাড়ের ঢাল। গায়ের পাথরের স্তূপ ঢালু দেয়াল তৈরি করে রেখেছে যেন। পাহাড়ের গায়ে বিছিয়ে রয়েছে শুধু পাথর আর পাথর। কোনো এক সময় বুঝি এখানে ঢল নেমেছিল পাথরের।
নেমে গেছে একেবারে পানিতে। চূড়ার কাছে পাথরের মাঝে যেন হঠাৎ করে গজিয়েছে একগুচ্ছ নারকেল গাছ। ওখানে উঠতে পারলে দেখা যাবে কে গুলি করেছে। হাত তুলে নারকেলের কুঞ্জটা দেখিয়ে কিশোর বলল, যদি ও থেকে থাকে এখনো। আলগা পাথরও রয়েছে অনেক, নাড়া লাগলেই সরসর করে গড়িয়ে নামে। সঙ্গে করে নিয়ে যায় আরো কিছু আলগা সঙ্গীকে। পা পিছলে ওগুলোর সঙ্গে পড়লে কোমর ভাঙার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিদেন পক্ষে হাত পা কিছু না কিছু তো ভাঙবেই। অবশেষে নিরাপদেই উঠে এলো ওরা চূড়ায়। নারকেলের গুচ্ছের ভেতর ঢুকে ফাঁক দিয়ে তাকালো। স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে, যেন অকস্মাৎ শেকড় গজিয়ে গেছে ওদের পায়ে।